আশ্রয়নের 18,566টি ঘর হস্তান্তর, গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক, অনেকগুলো কারণ সামনে রেখে হত্যাকাণ্ডটির তদন্ত চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফ্যাসিবাদের কালো ছায়া, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনে বিপন্ন, অভিযোগ রিজভির। আওয়ামী লীগ এখন জনগণের পরিত্যক্ত দলে পরিণত। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের 3,000 অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিটির কাছে, কমিটির মেয়াদ বাড়ল আরও 5 কর্মদিবস। 4 মোবাইল সিম কোম্পানিকে 152 কোটি টাকা ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফের অভিযোগে এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু। তারই স্বপ্ন পূরণে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। আশ্রয়ন প্রকল্প 2 এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাট থেকে মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। সারা দেশে নতুন করে 18,566টি আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও 2% জমির দলিল হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, 2021 সালের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ গঠনের ঘোষণা বাস্তবায়ন করেছে সরকার। খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জমির সর্বোচ্চ ব্যবহারে তাগিদ দেন তিনি। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের এই কথাটা সকলের জন্য প্রযোজ্য, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। কক্সবাজার, ভোলা এবং লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের বক্তব্য শোনেন শেখ হাসিনা। একসময় যেসব মানুষের বসবাস ছিল অন্যের জমিতে কিংবা খোলা আকাশের নিচে, এমন হতদরিদ্র 18,566টি পরিবারের হাতে নতুন করে 2% জমি সহ আধা পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সারা দেশে প্রায় 464টি উপজেলা হলো সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কালীগঞ্জ, লালমনিরহাট। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর পেট্রিক ভি ভার্কুয়েন। গণভবনে সকাল 10টায় তাদের সাক্ষাৎ হয়। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। প্রথমবারের মতো গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন প্রবর্তিত অ্যাওয়ার্ড, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। র্যাঙ্ক ব্যাচ পরিধানের পর নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন নতুন বিমান বাহিনী প্রধান। বাহিনীর উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বিদায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন বিমান বাহিনী প্রধান। সেনানিবাসে শিখা অনির্বাণে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। সদর দপ্তরে পৌঁছলে বিমান বাহিনী প্রধানকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন। এর আগে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে বিমান সদর দপ্তরে বিদায় জানানো হয়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী ধানমন্ডি থেকে বিকেলে তাকে আটক করে গোয়েন্দারা। এর আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়। আনার হত্যাকাণ্ডের পরই এ ঘটনায় স্থানীয় লোকজন আওয়ামী লীগ নেতাকে নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তারপরই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করা হলো। এদিকে আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামানের দুটি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশানে আক্তারুজ্জামানের ভাড়া বাসার গ্যারেজ থেকে গেল শনিবার গাড়ি দুটি জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতার ৪ আসামির মুঠোফোনের কথোপকথন, কল রেকর্ড এবং কি ধরনের তথ্য তারা আদান প্রদান করেছেন তা জানতে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ। তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি। এগুলি আমরাও শুনেছি, আমরা তদন্ত করছি। এটা আসলে দেখেন, মানে যে মূল যে প্ল্যানার, বেনিফিশিয়ারি আমাদের এই মার্ডারের, তিনি তো এখন মানে বাংলাদেশ থেকে দিল্লি হয়ে, কাঠমান্ডু হয়ে, দুবাই হয়ে, উনি যেহেতু ইউএসের পাসপোর্ট সেখানে এসে চলে গেছে। তাকে আমরা ধরতে না পারলেও মোটামুটি বাকি আসামিদের সম্পর্কে আমরা গতিবিধি লক্ষ্য পেয়েছি এবং তাদেরকে আমরা অনেককে আমরা গ্রেপ্তারও করেছি এবং একজন ইন্ডিয়াতেও গ্রেপ্তার হয়েছে জিহাদ, আরেকজনকে আমরা এনসিবির মাধ্যমে কান্ট্রু এসপিসিবিকে আমরা সহায়তা করে সেও কাঠমান্ডু পুলিশ সিয়ামকেও গ্রেপ্তার করেছে। সেই সিয়াম এখন ইন্ডিয়াতে আছে। বাংলাদেশ পার্টে 3 জনে তারা আদালতে 164 করেছে। তা আমরা আসলে মানে যে আমাদের যে মূল আসামি, যে মাস্টার মাইন্ড, মদতদাতা আক্তারুজ্জামান শাহিন, তার যে ব্যবহৃত 2টা গাড়ি ছিল, এই গাড়ি 2টা আমরা আমাদের মামলার যে আয়ু সে 2টা জব্দ করেছে। এমপি আনোয়ারুল আজিম আনারের এলাকাতে সন্ত্রাসপ্রবণ, তার হত্যার পেছনে চোরাচালান না রাজনৈতিক দ্বন্দ্ব, এ বিষয়ে তারা কখনো কিছু বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তদন্তের পর হত্যার মোটিভ বেরিয়ে আসবে বলেও আশা তার। সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এমপি আনার হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হত্যার মোটিভ এখনো কেন উদ্ঘাটন করা যায়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্ভাব্য অনেকগুলো বিষয় সামনে রেখে মামলার তদন্ত চলছে। বলেন, কি কারণে এমপি আনারকে হত্যা করা হলো তা রাজনৈতিক না চোরাচালানির বিরোধ সংক্রান্ত, সে বিষয়ে তারা কখনো কিছু বলেননি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয় নাই যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো।
সরকার দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেছেন, মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করা হচ্ছে। পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান তিনি। মানিকগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে সব অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। পরে গণতন্ত্রে উত্তরণ, মত প্রকাশ ও দেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিভাগ বিএনপি। নেতারা বলেন, জিয়াউর রহমানের প্রচেষ্টায় তলাবিহীন ঝুড়ি থেকে শক্ত অর্থনীতির ভিত পায় বাংলাদেশ। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন মন্তব্য করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন জনগণের পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে ডামি সরকার ও তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয়। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর, সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশের কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে দামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই লজ্জিত নয়। দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতা আঘাত সুস্পষ্ট। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অঢেল সম্পত্তির মালিক হয়, এমন প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করে। যশোরের স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের কারণে তলব করা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় আদালত বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে ধরে তার কর্মকাণ্ড নিয়ে বিস্ময় প্রকাশ করে। খুব দুর্ভাগ্যজনক, পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে, ও বেনজির, আমি জানি না বোধহয় হি স্টুড ফাস্ট, ও সেটি বললেন। তো এরকম মেধা সম্পন্ন ছেলে যখন এইভাবে সম্পদের পাহাড় গড়তে থাকে, তখন দেশ কিভাবে টিকবে? কোর্ট যেটা বললেন যে দেখুন, আপনাদের স্ব দায়িত্ব আছে টু ডেভেলপ দি কান্ট্রি। আপনারা গুনিয়ে, আপনারা বোঝেন, আপনারা ইঞ্জিনিয়ার। এখন আপনারা ব্যতয় ঘটাচ্ছেন, আপনারা কেউ কেউ সেটা সঠিকভাবে করছেন না। আপনারা মনে করছেন আমরা কেউ জানি না, আমরা সবই জানি। মাই লর্ড জাস্টিস ইউজড যে আমরা এই মাটির সন্তান, আমরা সবকিছু দেখি, জানি, বুঝতে পারি। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের কাছ থেকে এখনো পর্যন্ত ৩,০০০ অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কাছে। প্রবাসী কল্যাণ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গণবিজ্ঞপ্তি অনুযায়ী ৮ জুন পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত থাকলেও কর্মীরা এখনও অভিযোগ দিতে পারবেন বলে জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, ৩১শে মের মধ্যে কর্মীরা কেন যেতে পারেননি, এর পেছনে কোনো অনিয়ম বা কারো দায় আছে কিনা অনুসন্ধানে কাজ করছে তদন্ত কমিটি। এজন্য কমিটিকে আরও ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এই ৩ দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্পর্কে তিনি সাংবাদিকদেরকে জানান। যদিও শেষ বলা হয়েছে, কিন্তু এখনো আসতেছে এবং আমরা এগুলাকে অ্যাকনোলেজ করতেছি, আমরা এগুলাকে রিসিভ করতেছি। প্রায় ৩,০০০ অভিযোগ আসছে। এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে।
চার মোবাইল ফোন কোম্পানির 152 কোটি টাকার ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফের অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারের ক্ষতি সাধন এবং আত্মসাতের অভিযোগে এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের প্রাক্তন কমিশনার ওয়াহিদার রহমান চৌধুরীকে আসামি করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম শেখ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলাটি দায়ের করেন। পরে এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। দুদক বলছে, স্থান ও স্থাপনার উপর আইনানুগভাবে ভ্যাট প্রযোজ্য হওয়ায় তা মেনে নিয়ে মোবাইল অপারেটরগুলো দাবিকৃত ভ্যাট পরিশোধের বিষয়ে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর সভায় রাজি হয়েছিলেন। 189,74,15,430 টাকা পরিশোধ করেছিল, কিন্তু ওই রাজস্ব নির্ধারিত কর মেয়াদে পরিশোধ না করায় মূসক আইন অনুযায়ী প্রদেয় সুদের পরিমাণ হয় 152,89,390 টাকা। মূল্য সংযোজন কর আইন 1991 এর ধারা 37-এর 3 ধারা অনুসারে সুদ আদায়ের জন্য নথি উপস্থাপন করা হলে তৎকালীন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসাব করার নির্দেশ দেন। তারপর কিছু যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। অভিযোগগুলি প্রমাণিত হওয়ায় আমাদের দুদক অফিসে পাঠিয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করায়। যেহেতু তার অপরাধগুলো আমাদের দুদক আইন 2004-এর তফসিলভুক্ত অপরাধ, সেই জন্য দুদক সরাসরি মামলা করেছে এবং মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। নতুন সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 23 জুন এ দায়িত্ব পাবেন তিনি। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে আগামী 23 জুন অপরাহ্ন থেকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেয়া হবে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকে বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ধারাবাহিকতায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে গ্র্যাজুয়েশন করেন। পরে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন জেনারেল ওয়াকার। সদ্য পাশ হওয়া ডিউ ডিলিজেন্স আইন অনুযায়ী কারখানায় মানবাধিকার ও পরিবেশ মানদণ্ড লঙ্ঘিত হলে ক্ষতিপূরণ মামলা ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ইউ কোম্পানিগুলোর সাথে ব্যবসা করা বাংলাদেশ সহ অন্যান্য দেশের কোম্পানিকেও জবাবদিহির আওতায় আসতে হবে বলে জানান তিনি। সার্কুলার ইকোনমি অর্থাৎ বর্জ্যের পুনর্ব্যবহার নিয়ে সম্মেলনে তিনি এসব কথা বলেন। তৈরি পোশাক খাতে শত শত টন বর্জ্য হয় উল্লেখ করে পরিবেশ রক্ষা এসব বর্জ্য রিসাইকেল বা পুনরায় ব্যবহারের নীতিমালা করার তাগিদ দেন বক্তারা। এদিকে টেকসই ও পরিবেশ বান্ধব পোশাক শিল্প প্রতিষ্ঠায় ব্র্যান্ডগুলোকে দাম বাড়ানোর আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সার্কুলার ইকোনমির প্রচলন বাড়াতে শিল্প মালিক, ক্রেতা, উন্নয়ন সহযোগী এবং সরকারকে একসাথে কাজ করতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগের গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফার উপর কর প্রত্যাহার সহ 7 দফা সুপারিশ করেছে ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। বাজারে অব্যাহত পতনের জন্য ভালো আইপিওর অভাব আর স্বচ্ছতা জবাবদিহিতার ঘাটতিকে দায়ী করেন ডিবিএ নেতারা। মঙ্গলবার ডিএসির ব্রোকার্স ক্লাবে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে পুঁজিবাজারের উন্নয়নে মার্জিন লোন এবং আইপিও রুলস সংশোধনের দাবি জানান ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। তিনি জানান, শুধু রাজস্ব নীতি দিয়ে শেয়ার বাজার ভালো করা যাবে না, এজন্য ভালো কোম্পানির আইপিও বাজারে আনা দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাব বাজারে আনতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। এক প্রশ্নের জবাবে ডিবিএ সভাপতি জানান, বিও অ্যাকাউন্টের সংখ্যা 33 লাখ থেকে 16 লাখে নেমেছে। সম্পূর্ণ অযৌক্তিকভাবে প্রতিদিনই শেয়ারের দাম কমছে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশ্রয়নের 18,566টি ঘর হস্তান্তর, গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক, অনেকগুলো কারণ সামনে রেখে হত্যাকাণ্ডটির তদন্ত চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে ফ্যাসিবাদের কালোছায়া, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনে বিপন্ন, অভিযোগ রিজভির। আওয়ামী লীগ এখন জনগণের পরিত্যক্ত দলে পরিণত। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ৩,০০০ অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিটির কাছে। কমিটির মেয়াদ বাড়ল আরও ৫ কর্মদিবস। 4 মোবাইল সিম কোম্পানিকে ১৫২ কোটি টাকা ভ্যাট সংক্রান্ত সুদ মওকুফের অভিযোগে এনবিআর এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।